অভিজ্ঞতার ভিত্তিতে 10 নম্বর পেলেও তাতে রয়েছে জট। ভবিষ্যতে চাকরি হারানোর আশঙ্কা থেকেই যাচ্ছে। ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভিডিও ইন এসডি বায়ো। দেখো, গতকাল প্রাথমিকের 32,000 মামলার ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে আবার সুপ্রিম কোর্টে যাওয়া হচ্ছে, এরকমই কিন্তু মন্তব্য আইনজীবীর পক্ষ থেকে উঠে এসছে। এবং তাহলে কি এই প্রাথমিকের 32,000 মামলার রায় প্রভাব রয়েছে এসএলএসটি নিয়োগের ক্ষেত্রে? কারণ গতকাল যে রায় বেরোয়, সেই রায়ে কিন্তু আইনজীবী মহল এবং সমাজ মাধ্যম দুটোই কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। কেউ এটাকে সাপোর্ট করছেন, কেউ এর বিপক্ষে মতামত দিচ্ছেন। তো সেই নিয়ে আলোচনা করব। তার সঙ্গে গতকাল হাইকোর্টে যে এসএলএসটি 10 নাম্বার কারা পাবে এবং কখন পাবে দেওয়া হবে, এই নিয়ে যে শুনানি হয়, সেই শুনানিতে কিন্তু এসএসসির যে আইনজীবী ছিলেন তিনি কিন্তু একটা চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করলেন বা জানালেন, যেটা নিয়ে আবার কিন্তু একটা বিতর্ক হচ্ছে বা জলঘোলা হচ্ছে। কি সেই তথ্য চাঞ্চল্যকর মন্তব্য করলেন? তার সাথে কালকে কিন্তু হাইকোর্ট এসএসসিকে কড়া ভাষায় একদম একটা নোটিশ দেওয়ার কথা জানালেন। কি সেই নোটিশ? এবং সুপ্রিম কোর্টেও কিন্তু এই এসএলএসটির একটা মামলা চলছে, যেটা মঙ্গলবার ছিল এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য সেখানে উপস্থিত ছিলেন এবং তার এতে শুনানি হয়। শুনানির পর কিন্তু সুপ্রিম কোর্ট একটা কড়া নির্দেশ দিয়েছেন। সেই খবর কিন্তু বর্তমান খবরের কাগজের মধ্যে প্রকাশ পেয়েছে, সেই সম্পর্কেও জানাবো। তার সঙ্গে ফর্ম বাতিলের নিয়ে যে খবর পাওয়া যাচ্ছে সেটা কীরকম সে নিয়েও বলবো। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখো, 32,000 মামলার রায় তপব্রত রায় ডিভিশন বেঞ্চে দিয়েছেন, অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের রায়কে খারিজ করে দিলেন। সেটাতে কিন্তু সমাজ মাধ্যম এবং আমাদের আইনজীবী মহল কিন্তু দুভাগে ভাগ হয়ে গেছে। আমি সেই দুভাগে ভাগ হওয়াটাকে একটা রাজনৈতিক ইস্যু হিসাবে দেখছি। কারণ যারা চাইছে যে এই নিয়োগটা বাতিল হয়ে যাক, দিলে সরকার একটা বিপদে পড়ুক এবং তাতে কিছু রাজনৈতিক ফায়দা হবে, তারা এর বিরোধিতা করছে। আর যারা সরকারের সঙ্গে রয়েছে বা যারা এই যে চাকরি হারা হয়ে যাবে শিক্ষকগুলো, 32,000 প্রাথমিক শিক্ষক, তাতে শিক্ষা ব্যবস্থা একটা ভেঙে পড়বে এবং এটা একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে আবার শিক্ষক নিয়োগ নিয়ে, বা এতগুলো পরিবার যে নষ্ট হয়ে যাবে সেই নিয়ে কিন্তু অনেকেই তার মন্তব্য পেশ করছেন যে এটা ঠিক রায় হয়েছে। দেখুন, একটা জিনিস কথা বলি, যেখানে সিবিআইকে তদন্ত করতে দেওয়া হয়েছিল, 294 জন নাম উঠে এসছে। এখন যদি কোথাও দুর্নীতি হয়েছে, এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই এবং পুরো প্রক্রিয়াটাই মধ্যে ভুল রয়েছে, কিন্তু তা বলে কিছু ইনোসেন্ট লোক, ইনোসেন্ট ছেলেপেলে যেগুলো চাকরি পেয়েছিল, প্রায় সেইগুলোর সংখ্যাটা অনেকটা বেশি। মানে 294 জন নাম উঠে আসছে, আমিও ধরে নিলাম 2,000, 3,000, 4,000, 5,000 হবে, কিন্তু তার জন্য 32,000 লোক সাফার হবে কেন? যেটা হয়েছে এসএলএসটিতে নবম, দশম এবং একাদশ, দ্বাদশে যে 13,000 শিক্ষকের চাকরি চলে গেল, তা সে একই অবস্থা তো সেখানেও হবে। কারণ এই পরিবারগুলোর কথা ভাবতে হবে, এরা তো একদম ইনোসেন্ট এবং বেশিরভাগ দেখবেন যে প্রাইমারি রিক্রুটমেন্টটা হয়েছিল, যারা যোগ্য, প্রকৃতপক্ষে যোগ্য যারা চাকরি পেয়েছিল, তারা বেশিরভাগ ছেলেমেয়ে কিন্তু খুব স্কলার ছেলেমেয়ে, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে স্টার পাওয়া ছেলেমেয়েরাই কিন্তু চাকরিটা পেয়েছিল। তার মধ্যে হ্যাঁ কিছু ভেজাল ঢুকেছিল, সেটা যারা চুরি করেছে তাদের ধরুক। প্রত্যেকবারই এই হবে কেন যে শিক্ষক বা যারা চাকরি পাচ্ছে তারাই হবে কেন? যে কোনো লোকের বিপদটা বুঝতে হলে সেই বিপদে নিজেকে ফেলে দিয়ে একটু ভাবার চেষ্টা করুন আপনারা, যে আমি সেখানে হলে আমি কি করতাম। কারণ আমি তো পয়সা দিইনি, আমি তো ঠিকঠাক, আমি তো পরীক্ষা দিয়েছি, পাস করেছি, ইন্টারভিউ দিয়েছি, পাস করেছি, দিয়ে চাকরি পেয়েছি। এখন 9 বছর চাকরি করার পর আমার চাকরিটা চলে গেলে আমার পরিবারের কী হবে? এই দিকটা একটু ভেবে দেখুন। এবং বিচারপতি তপব্রত মহাশয় যিনি ভেবেছেন, এটা আমার মনে হয় খুব যুক্তিযুক্ত রয়েছে এবং এটা সুপ্রিম কোর্টে যাওয়ার জন্য আবার তারা জানিয়েছেন, কিন্তু সুপ্রিম কোর্টে গেলেও খুব একটা সুরাহা হবে না। কারণ একটা কথা বলে দিই, সুপ্রিম কোর্ট এসএলএসটির মামলাতে যোগ্যদের চাকরিতে বসিয়ে যে রায়টা দিয়েছিলেন, তাতে কিন্তু তারা এখন ঢোক গিলছেন এবং সেই রায়টা যে ঠিক হয়নি, তাদের পরীক্ষায় বসানো উচিত হয়নি, বা পরীক্ষায় বসালে তাদের জন্য একটা নির্দিষ্ট ফর্মুলা দিয়ে দিতে পারতেন যে এই পরীক্ষার জন্য, এদের জন্য এত মার্কের একটা পরীক্ষা নিয়ে বা টেট নিয়ে, অমুক নিয়ে, তসুক নিয়ে তোমরা এদের চাকরিটা ফিরিয়ে দাও, এরকম একটা বলছেন। এখন তিনি বারবার বলছেন এরা যেন কোনো মতেই, যোগ্য শিক্ষকরা যেন কোনো মতেই বঞ্চিত না হয়, তারা যেন চাকরি সবাই ফিরে পাক। এখন সুপ্রিম কোর্ট বারবার চিৎকার করছেন, কিন্তু
যে সিস্টেমটা হয়েছিল তৈরি করেছে এসএসসি, সেই সিস্টেমে কিন্তু অনেক যোগ্য শিক্ষক চাকরি পাবেন না, সেগুলো কিন্তু ভেবে দেখার আছে। তাই আমার মনে হয় রায় ঠিক আছে। এবার আসি গতকাল যে হাইকোর্টের রায় শুনানি হচ্ছিল, সেখানে 10 নম্বর কারা পাবে এবং কখন পাবে এই নিয়ে মানে অনেক জোরালো সওয়াল হয় এবং অনেকক্ষণ ধরে, দীর্ঘক্ষণ ধরে, প্রতিদিন 6 ঘন্টা 7 ঘন্টা ধরে চলছে শুনানি। তার মধ্যে যে জিসটা উঠে আসছে, সেখানে এসএসসির যিনি আইনজীবী ছিলেন তিনি কিন্তু জানিয়ে দিয়েছেন যে এক্সপিরিয়েন্সের নাম্বার শুধুমাত্র রাজ্যের যোগ্য শিক্ষকরা পাবে। আই রিপিট, এক্সপিরিয়েন্সের নাম্বার শুধুমাত্র যারা পার্মানেন্ট পোস্টে কাজ করে তারাই পাবে। অর্থাৎ কন্ট্রাকচুয়ালের তাহলে কি পাবে না? কারণ ওখানে নোটিফিকেশানে তো লেখা আছে। তাহলে এই মন্তব্যের কারণ কি, এটা কি বোঝাতে চাইছেন? এবং সাবস্ট্যান্টিভ পোস্টে, সেটা সাবস্ট্যান্টিভ পোস্ট যদি কন্ট্রাকচুয়াল হয় সেখানে নাম্বার পাবেন। এবং শুধু যদি রাজ্যের শিক্ষকরা পায় তাহলে কিন্তু অনেক নাম তো বাতিল হয়ে যাবে। তাহলে কি এই যে 300 জনের নাম বাতিল হয়েছে দুটো সাবজেক্টে, বাংলা ইংরেজি মিলে যে খবরটা উঠে আসছে, সেটা কি তাহলে, সেটা তো ঠিকই, তাহলে কি এইভাবেই যে ভেরিফিকেশান হচ্ছে তাদের কি বাদ দিয়ে দেওয়া হচ্ছে? সে খবর কিন্তু এসএসসি জানাচ্ছে না সবার সামনে, যে কারা বাদ যাচ্ছে, কেন বাদ যাচ্ছে, কি হচ্ছে, সেগুলো কিন্তু দু একটা নিউজ মাধ্যম মাঝে মাঝে জানাচ্ছেন, সেখান থেকে আমরা যা খবর পাচ্ছি। তো এটা যদি হয়, এসএসসির যদি এটাই স্ট্যান্ড পয়েন্ট হয়, তাহলে কিন্তু অনেক ফ্রেশাররা যাবে। এমনি তারা কাল জানিয়েছে যে 9000 এদের মধ্যে এই একাদশ দ্বাদশে 9000 পাস করেছেন, মানে 9000 আমাদের ফ্রেশাররা পাস করেছেন। সে সংখ্যাটা যথেষ্ট বেশি, তাই তারা দাবি করছে যে 9000 তো ফ্রেশাররা চান্স পেয়েছে। তো ফ্রেশাররা পুরোপুরি বঞ্চিত নয়, ফ্রেশাররাও আছে, আমাদের যোগ্য শিক্ষকরাও আছে। এবং এই সিস্টেম যদি হয় যে সাবস্ট্যান্টিভ পোস্ট রাজ্যের শিক্ষকরা যদি পায়, মানে তারা দিতে চাইছে শুধুমাত্র যোগ্য শিক্ষকদের, আর কাউকে দিতে চাইছে না। হয়তো সেখানে কিছুজন কন্ট্রাকচুয়াল থাকবে, তার সংখ্যাটা খুবই নগণ্য, কারণ কন্ট্রাকচুয়াল মানে যে লেভেলে তারা জানিয়েছে যে ডিআই লেভেল অ্যাপ্রুভ হতে হবে, সেই লেভেল যদি হয় তাহলে কিন্তু সেই সংখ্যাটা খুবই কম হবে, বোঝাই যাচ্ছে। তো যাই হোক, এই রকম যদি হয় তাহলে স্ট্যান্ড পয়েন্টটা ভালো। এবার আসি, কালকে সুপ্রিম কোর্টের যে খবরটা বেরিয়েছে, এসএসসিকে চরম কড়া নির্দেশ দিয়েছে, সেই খবরটা দেখো, যেখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্ট রায় দেওয়ার পরও কেন এসএসসি বা রাজ্য সরকার যে দাগিদের লিস্ট, পূর্ণাঙ্গ তালিকা যে আরও বাকি থেকে গেছে, সেটা প্রকাশ করছে না। এটা যদি প্রকাশ না করে তাহলে এই রাজ্য সরকারকে ভুগতে হবে, এরকম একদম ধমকে দিয়েছেন কিন্তু। এবং গতকাল আবার অমৃতা সিনহাও কিন্তু একদম ধমক দিয়ে জানিয়ে দিয়েছেন যে এসএসসিকে জানিয়ে দিতে হবে, পাবলিক ডোমাইনে নোটিশ দিয়ে, অর্থাৎ নিউজ মাধ্যমে খবরের নোটিশের আকারে জানিয়ে দিতে হবে যে এই যে রায় চলছে, এই যে শুনানি চলছে, এর রায়ের যেটা বেরোবে তারই উপর ভিত্তি করে অ্যাপয়েন্টমেন্টটা হবে। অর্থাৎ এই রায় 2 বছর পর হলেও এই রায়ের এই যে রায় বেরোলেও যারা চাকরি পাবে, মানে প্রসেস চলবে, চাকরি হয়ে যাবে 31শে ডিসেম্বর বা 31শে জানুয়ারির মধ্যে হয়তো সম্পূর্ণ প্রসেস নবম, দশম, একাদশ, দ্বাদশ চলবে। কিন্তু এই রায়ের উপর ভিত্তি করে চাকরিতে জয়েন করাতে হবে, এরকম একটা নোটিফিকেশান হয়। এরকম বিভিন্ন মামলার সময় এসএসসিতে এরকম মামলা নোটিফিকেশান হয়েছে এবং চাকরিও পেয়েছে। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটারও লেখা আছে যে ইউর অ্যাপয়েন্টমেন্ট ইজ ডিপেন্ড অন দ্য জাজমেন্ট অফ দ্য হাইকোর্ট অর সুপ্রিম কোর্ট, এরকমভাবে লেখা থাকে, অ্যাপয়েন্টমেন্ট লেটারে লেখা থাকবে। এবং সবাইকে পার্টি হতে বলেছে, যাতে কেউ যেন বঞ্চিত না হয়ে যায়। এই রায় যা হবে, কোনো একজন যে পরীক্ষার্থী তারা যেন বঞ্চিত না হয়, এই নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে ফর্ম যে প্রচুর পরিমাণে বাতিল হচ্ছে, এই খবরটাও পাওয়া যাচ্ছে বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, কিন্তু প্রত্যেকটা সাবজেক্টে কত করে হচ্ছে সেই খবরটা আমরা এখনও পাচ্ছি না। তার সাথে আরেকটি ব্যাপার হচ্ছে, নবম দশমের রেজাল্ট কিন্তু এই সপ্তাহের শেষের দিকে বেরোনো, অর্থাৎ শনিবার রাত্রের দিকে বেরোনোর খবর রয়েছে এখনও পর্যন্ত। এটা পরিবর্তন হয়নি, দেখা যাক কী হয়। এই ছিল আজকের ভিডিওটা লাইক করে সবাইকে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।